সর্বোপরি যেটি একদম কোনো ধরনের তদন্তবিহীন বলা যায়, এটি হলো যে আমরা অনিরাপদ, আমরা নিরাপত্তাহীন। আমাদের দেশে এখনো পর্যন্ত যারা জুলাই বলুন, যারা এখন সামনের সময়ে ফ্যাক্টর হিসেবে দেশ পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা কেউই আসলে নিরাপদ নয়। এটি তো স্পষ্ট, এটির জন্য কোনো তদন্তের প্রয়োজন নেই। তবে প্রশ্ন হলো, কি কারণে এখনো পর্যন্ত প্রকাশ্য দিবালোকে এই ধরনের মানুষগুলো অনিরাপদ, সেটিকে বের করবার জন্য এবং এই যতগুলি সন্দেহ আছে সবগুলিকে সমাধানের জন্য ওসমান হাদির হামলাকারীকে বের করা যে কতটা প্রয়োজন আমি বলে বোঝাতে পারবো না। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এটি প্রধান এবং শেষ দায়িত্ব। এটি যদি বের করতে পারেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এবং সামনের বাংলাদেশ কিভাবে চলবে, সামনের বাংলাদেশে কতটা আসলে আশঙ্কাজনক নাকি নিরাপদ সামনের পথটুকু বাংলাদেশের জন্য, সেটি বের করা সম্ভব হবে। হামলাকারীকে কোনোভাবে একটা আচরণ দিতে আমি চাই না। আমি তার কাছ থেকে প্রত্যেকটা অক্ষরে তার কাছ থেকে জানতে চাই কেন সে এই ঘটনা ঘটিয়েছে, এর পেছনে মানে কি ধরনের হাত রয়েছে, মানে কি ধরনের উদ্দেশ্য রয়েছে, কার হাত রয়েছে, কাদের ইন্ধন রয়েছে, এগুলিকে বের করাটা এখন সবচেয়ে বড় গুরু দায়িত্ব। আমি ঘুম থেকে আমার এখানে মাত্র সকালগুলো দেখে আমি এত খারাপ লেগেছে। ওসমান হাদি খুবই স্পষ্টবাদী একটা ছেলে। আমাদের কার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। আমার টকশোতেও বহুবার এসছে। ও যখন ওকে আমি চিনতাম না, কিন্তু যখন ওর কথা শুনেছি টকশোতে আনার পর, তখন আমি ওর ভক্ত হয়ে গেছি। ওকে বহুবার আমি আমার টকশোতে এনেছি যখন কেউ ওকে ওরকম ভাবে চিনত না। ওর অনেক কথা ভাইরাল হয়েছে। খুব সাহসী ছেলে। এই ধরনের মানুষকে এটা টার্গেট ছিল, স্পষ্টভাবে টার্গেট ছিল। হয়তো ওর কানের নিচ দিয়ে বুলেট গেছে, এর মানে এই যে তার মাথাটাকে তারা টার্গেট করেছিল। আর মাথা টার্গেট করা মানেই হলো স্পট ডেড। সে আসলে এখনো পর্যন্ত আমি ভাগ্যবান বলার কোনো সুযোগ নেই, কারণ সে এখনো পর্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ওখান থেকে কতটুকু ফিরে আসবে জানি না। আমরা সবাই দোয়া করব, তার জন্য দোয়া করি যেন সে ফিরে আসে। তবে পাশাপাশি সরকারকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, প্লিজ ওসমান হাদির উপর হামলাকারীকে বের করতেই হবে। এটি নাম্বার 1 চ্যালেঞ্জ, অ্যান্ড এই সরকারের জন্য লাস্ট চ্যালেঞ্জ আমি বলবো। কারণ এর মাধ্যমে সামনের রাজনৈতিক পরিস্থিতিকে আমরা বিশ্লেষণ করতে পারবো, বের করতে পারবো আমাদের দেশেই শত্রু কারা, আমাদের দেশেই বন্ধু কারা, এগুলি অনেক কিছু বের করবার সুযোগ রয়েছে। ওসমান হাদির এই ঘটনাকে কোনোভাবেই ছোট করার সুযোগ নেই। আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় ষড়যন্ত্র সবকিছু আমরা এর মধ্যে খুঁজে পাবো। প্লিজ আমার এই কথাগুলিকে আপনারা দয়া করে সিরিয়াসলি নিন। যারা দেখছেন তারা দয়া করে আমার কথাগুলিকে অন্যদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিন, শেয়ার করুন। এবং সরকারকে বলবো, যদি না পারেন আপনার ব্যর্থ, আপনারা প্রমাণ দিয়েছেন বারবার ব্যর্থ। মানুষ এখন রাস্তাঘাটে হাঁটতে গেলে পরিবার থেকে বলে সাবধানে চলেন, রাস্তায় বের হলে বলে সাবধানে চলেন। কার এই সাহস আছে? এই দেশে তো এখন সেরকম কোনো আশঙ্কা নেই, সংকট নেই। তাহলে কে করলো, কারা করলো? যদি নিজেদের মধ্যে কে এরকম হয়ে থাকে তাহলে এই দেশে আরেকটা 24 হবে। এদেশে আরেকটা 24 না হলে, অ্যাটলিস্ট মনে রাখেন, ভূমিকম্প হয় না? ভূমিকম্প হওয়ার পর কিন্তু আরেকটা হয়, এটা হলো আফটার শক। এই আফটার শক যদি হয়, সে আফটার শকে কারা টিকে থাকবে, কারা টিকে থাকবে না, সেটা নির্ধারণ হবে। সে আফটার শক এখনো বাকি আছে। আমার কাছে মনে হয় সেই ভীতির এখনো পর্যন্ত সংখ্যা বা ভীতির যে সম্ভাবনা এখনো যায়নি বাংলাদেশ থেকে। সবার মনে একটা আজব ভীতি কাজ করছে। এটি আওয়ামী লীগের জন্য বা অন্যদের নিজেদের মধ্যে এরকম একটা ভীতি কাজ করছে। সব ধরনের সম্ভাবনাকে আমরা খুঁজে বের করতে পারবো যদি ওসমান হাদির এই হামলাকারীকে বের করতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না পারেন, এই সরকার ব্যর্থতার দায় নিয়ে সরকারকেও পদত্যাগ করতে হবে। আর এই বর্তমান পুলিশের আইজি থেকে শুরু করে যারা যারা রেডিমেড এসে বসছেন, আরাম করছেন, এই মানুষগুলিকে দ্রুত বিদায় নিতে হবে। এটা বলে দিলাম, প্লিজ মাথায় নিন।
ওসমান হাদির হামলাকারীকে বের করতেই হবে সবাইকেই, প্রয়োজনে আরেকটা 24-এর জন্য। এই কারণে না, সব মিলিয়ে আমি জানি না কতটুকু আসলে নির্বাচন কতটুকু হতে যাচ্ছে, সব ধরনের সন্দেহ আমার মধ্যে বিরাজ করছে। আমি কিছু বলতে স্পষ্টভাবে চূড়ান্ত কিছু বলতে চাই না। আমরা যারা এই দেশটাকে ভালো চাই, দল মত নির্বিশেষে, সে মানুষগুলিকে জেগে উঠুন। আপনারা ঘুমাবেন না, ঘুমানোর সময় এখনো আসেনি, সজাগ থাকুন। ধন্যবাদ। আমাদেরকে জাতীয় আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্রের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। প্লিজ বি এওয়ার। সালাম।